এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য, জেলা এবং মোহনপুর বিভাগের নেতৃত্ব। আপনারা যারা উপস্থিত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন আমার অভিভাবক স্থানীয়রা, মায়েরা, বোনেরা, ভাই এবং বন্ধুগণ, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই যে সভাটি, এটা একটা প্রতিবাদ সভা। কি প্রতিবাদ করার জন্য আমরা এই সভায় মিলিত হয়েছে? আমাদের রাজ্যে যে সরকার চলছে, দ্বিতীয় দফার বিজেপি সরকার, 6 বছর শেষ হতে চলেছে। বর্তমান সময়ে ত্রিপুরায় মানুষের জীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো, সেগুলো সুরাহা সমাধানের জন্য যারা সরকারে আছেন, যে দলেরই হবে, তাদের দায়িত্ব হচ্ছে কার্যকরী ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করা। কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি এবং ক্ষুধার জ্বালা নিবৃত্ত করতে ব্যর্থ হয়ে গোটা পরিবারের সদস্যরা আত্মহত্যা করছে। আপনারা শুনছিলেন, রেগার কথা বলছিল, 12 কথা, যেটা শহরের কাজ বামফ্রন্ট সরকার ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতেই প্রথম চালু করেছিল। এবং উন্নয়নের জন্য যে দপ্তরগুলো, রাস্তা, জল, বিদ্যুৎ, সেচ, এগুলোর মধ্যে যে কাজ, কৃষি, বন, ফল ফসলের যে কাজ, হর্টিকালচার যেটাকে আমরা বলি, এই কাজগুলোর মধ্য দিয়ে বামফ্রন্ট সরকারের সময়ে রেগার কাজ যত না হয়েছে বছরে, তার দ্বিগুণ তিনগুণ কাজ বামফ্রন্ট সরকার সৃষ্টি করত। ফলে অনাহার, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি বন্ধ হয়ে গেছে। অতীতের ঘটনায় পর্যবেসিত হয়েছিল। কিন্তু এখন এটা একটা স্থায়ী চেহারা নিচ্ছে। সরকার উদাসীন, কোনো নজরই দেওয়ার চেষ্টা করছে না। রেশনিং ব্যবস্থা, এটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। শাসক দলের মধ্যে লড়াই চলছে, মন্ডলের কোন নেতা কোন রেশন শপের মালিক হবে। 10 বছর 15 বছর যাবৎ যারা রেশন শপ চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলবার ক্ষমতা নেই। তাদেরকে এই রেশন শপ থেকে বের করে দিয়ে এগুলো কি করে দখল করা যায়, তার জন্য লড়াই চলছে। রেশনের দোকানে আপনি একসাথে সব জিনিস পাচ্ছেন না। কখনো চাল পান, কখনো নুন পান, কখনো তেল পান,
একই জিনিসের জন্য, সপ্তাহের জিনিসের জন্য 2-3 বার করে আপনাকে যেতে হচ্ছে। প্রশ্ন করার কোনো সুযোগ নাই। রেশনের দোকানদার তিনি বলছেন কি করব, টাকা তো আমরা জমা দিয়ে বসে আছি। সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের টাকার বিনিময়ে চাল, ডাল, নুন, তেল ইত্যাদি আগাম আমাদের কাছে পৌঁছে দেওয়া। এগুলো না পৌঁছতে পরে আমরা আপনাদের দেব কি করে? আর আমাদেরও তো সমস্যা হচ্ছে, আমরা ধার দেনা করে যে টাকা সরকারের কোষাগারে জমা দিলাম, এই জিনিস আপনাদের কাছে বিক্রি করার পর যে টাকা আসবে, সে ধার দেনা পরিশোধ করবো, 2-4 টাকা আমাদের হাতে আসবে। রেশন শপের দোকান চালিয়ে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছি, ঘটনাটা তো না। ব্যতিক্রম এরকম 1-2 জন থাকলেও থাকতে পারে যারা দুর্নীতির মাধ্যমে রেশন শপ চালাবার চেষ্টা করে, এরকম 2-4 জন থাকতে পারে, বাকিরা তো এরকম না। আপনারা দোকানে যাচ্ছেন, আপনারা নিজেরা বুঝতে পারছেন। তাহলে হচ্ছেটা কি? সরকারের তো এগুলো দেখতে হবে। জলের কল চলছে না, সেচের মেশিন চলছে না, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে আছে, লাইন উঠছে না, সপ্তাহ মাস এলাকা বিদ্যুৎহীন থাকছে, খোঁজ দেওয়ার কেউ নেই। তো অদ্ভুত ঘটনা চলছে। এগুলো প্রতিবাদ তো করতে হবে, শুধু বিশ্লেষণ করলে চলবে না, রাস্তায় নামতে হবে সংঘবদ্ধ ভাবে। যে আপনারা সরকারে বসে আছেন, আপনারা যদি এগুলি না দেখেন তাহলে সরকারে আপনারা বসে থাকবেন কেন? আপনাদের তো এইভাবে সরকারে বসে থাকবার অধিকার নাই। এগুলো বলবার জন্যই তো আমাদের এই সভাটা, শুধু ঘটনার বিশ্লেষণ করবার জন্য সভা না, পরিষ্কার ভাবে যে কথাটা বলতে চাইছি। এ কারণেই আমাদের সভা সমাবেশ করার প্রশ্ন আসলেই এরা ভয় পেয়ে যায়, তারিখ দিতে চায় না, তারিখ দিলে সময় দিতে চায় না, সময় দিলে জায়গা দিতে চায় না। কি ভয়? আরে বামফ্রন্ট সরকারের সময় আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। কংগ্রেস দল মুখ্যমন্ত্রীর সরকারি বাড়ি থেকে 100 মিটার দূরে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মাইক লাগিয়ে বা পাশে IGM হসপিটাল ভ্রুক্ষেপ না করে ওখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছে। মাইক বন্ধ করে নি আমরা, বরং শুনবার চেষ্টা করেছি কি বিষয় তুলবার চেষ্টা করছে, সত্যি এর মধ্যে বাস্তবতা আছে কিনা। যদি থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সেগুলি করতে হবে, এগুলো আমাদের করতে হবে। আমি আপনাদের বলছি, এখন মন্ত্রিসভার সদস্য, একসময় কংগ্রেস ছিলেন, তাদের ছাত্ররা যুব সংগঠনের নেতা, রাত 12টার সময় এসে মুখ্যমন্ত্রীর সরকারি কোয়ার্টারের দরজা ভাঙবার চেষ্টা করছে। অপরাধ কি? মুখ্যমন্ত্রী কিন্তু সেদিন নাই আগরতলায়, তিনি কাঞ্চনপুরে নির্বাচনী সভা করতে গেছেন। এখন তাদের দলের কোন নেতার ছেলে সন্ত্রাসবাদীদের সঙ্গে সম্পর্ক, তার ইটের ভাটিতে বিছানার নিচে সন্ত্রাসবাদীদের চাঁদা তোলার রসিদ পাওয়া গেছে, তার জন্য তাকে ধরে নিয়ে এসছে। এর জন্য রাত 12টার সময় তাদের দলের লোকরা এসে মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা ভাঙছেন, ইট পাটকেল ঢিল মারছেন। তারপরেও কাঞ্চনপুরে যখন খবর গেছে, মুখ্যমন্ত্রী বলেছেন তাদের গ্রেপ্তার করো না, তাদের এখান থেকে শান্তিপূর্ণ ভাবে ফিরে যেতে সাহায্য করো, তাদেরকে বলো কালকে তারা থানায় যান, না হলে কোর্টে যান। তো মুখ্যমন্ত্রী তো তাদেরকে গ্রেপ্তার করেনি। এই যে ধৈর্য, এটা কিন্তু আমরা দেখাবার চেষ্টা করেছি। সেই ভদ্রলোক এখন মুখ্যমন্ত্রী উলটপালট কথাবার্তা সেখানে বলবার চেষ্টা করে। আমি সেখানে যাচ্ছি না, তার কথার জবাব দেওয়ার জন্য মিটিং না, আমি ঘটনাগুলো শুধু উল্লেখ করার চেষ্টা করছি। হচ্ছেটা কি? আপনার জিনিসপত্রের দরদাম বেড়েই চলেছে, তার নিয়ন্ত্রণটা কে করবে? যারা ইচ্ছে মতো জিনিসের দাম বাড়াচ্ছে, বেআইনি মজুদ করছে, কালোবাজারি করছে, 5 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করার চেষ্টা করছে, বেশি দাম দিলে পাবেন, না হলে পাচ্ছেন না।
এগুলি কে নিয়ন্ত্রণ করবে? সরকার করবে। কোনো ভূমিকা নিচ্ছে না তো, পাচ্ছেন আপনারা, দেখছেন আপনারা কিছু নাই। ঘরে ঘরে চাকরি দেবেন কথা বলে এসছেন, 6 বছর হয়ে যাচ্ছে, এখন তো চাকরিই বন্ধ, সরকারি নিয়োগ বন্ধ, নিয়মিত নিয়োগ বন্ধ, বরং কাজ ছাড়া করছেন। সাধারণ কাজ, মিড ডে মিল ওয়ার্কার, স্কুলের বাচ্চাদের রান্না করে খাবার তৈরি করে দেয়, অঙ্গনবাদী কর্মী বাচ্চাদের অ আ ক খ শেখায়, রান্না করে সেখানে খিচুড়ি তাদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করে, বেতন দেওয়া দূরের কথা, কোনো কারণ ছাড়া বেআইনি ভাবে ঘাট ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিচ্ছে। হচ্ছেটা কি? এগুলো তো প্রতিবাদ করতে হবে। শুধু শুনবেন, দরজা বন্ধ করে চোখের জল ফেলবেন, বুক ভাসাবেন, প্রতিবাদ করবেন না, তাহলে আপনার সমস্যাগুলোর সমাধান হবে? তাহলে তো সমস্যাগুলোর সমাধান হবে না। এই যে পরিস্থিতি চলছে, আমরা তো আজকে একটা বাজারে মিটিং করছি, কালীবাড়ি বাজার। এই কালীবাড়ি বাজারের চেহারাটা এরকম ছিল, এই যে একটা বিশাল একটা এলাকা নিয়ে মাঝারি ধরনের এই বাজার, এই তো এরকম ছিল না। 5-7টা একচালা দুচালা নিয়ে সপ্তাহে 1-2 দিন এখানে হাট বাজার বসতো, মূলত তরকারি বিক্রি হতো। আগরতলা থেকে আসতেন গাড়ি টাড়ি নিয়ে বড় বড় মানে বাজারের ব্যবসায়ীরা, কারণ এখানে সস্তায় উৎপাদক কৃষক মাঠের ফসল আগরতলায় বিক্রি করতে নিয়ে যাওয়ার আগে এখানেই বিক্রি করতে আসতেন। এখান থেকে তারা কিনে নিয়ে বটতলা, মহানগঞ্জ বাজার, এই সমস্ত বাজারগুলিতে বেশি জমে তারা বিক্রি করতেন। এই ছিল এই বাজার। আস্তে আস্তে এই বাজারটা বড় করার জন্য এলাকার মানুষের আগ্রহ দেখা দিল, বামফ্রন্ট সরকারের সাহায্য নিলেন। আজকে যাকে আপনারা এমএলএ করেছেন তার বাবা হরিচরণ সরকার, তিনি গিয়ে সরকারের কাছে আবেদন করলেন, আমাদের এই জায়গাটাকে একটা সুন্দর বাজার তৈরি করে দিন। তারপর ব্যাংক আসলো, বিদ্যুৎ আসলো, টেলিফোন আসলো, কোঅপারেটিভ শক্তিশালী হলো, সুন্দর সেজেছে বাজার। এখন বাজার তো সুন্দর, দোকানের জিনিসও আছে, বিক্রি হয়। কি বামফ্রন্ট আটকে রেখেছে মানুষকে, আপনারা দোকানে কিনতে যাবেন না? আমরা যেহেতু বাজারটা এত বড় তৈরি করে দিয়েছি, সরকারে যেহেতু নাই, এই বাজার থেকে জিনিস কেনা যাবে না, ঘটনা কি তা? পয়সা কোথায় মানুষের হাতে? আয় নাই, উপার্জন নাই। বাজারে গিয়ে জিনিস কিনতে গেলে তো পয়সা লাগবে। ফলে এই যে জায়গা জমি বন্ধক দিয়ে, সোনা দানা বন্ধক দিয়ে টাকা এনে এই ছোট মাঝারি ব্যবসায়ীরা বড় বড় মালিক থেকে জিনিস কিনছেন, অর্ধেক নগদ অর্ধেক বাকিতে, তারা তো গালে হাত দিয়ে বসে আছে। মানুষ তো কিনতে আসছে না, ওইদিকে মালিকের টাকা না। আরে কি ব্যাপার, তুমি তো অর্ধেক টাকা দিয়ে জিনিস নিয়েছো, বাকি অর্ধেক টাকা দিচ্ছ না। এরপরে তো আসবে, তখন কি তুমি জিনিস দিতে পারবে? বকেয়া টাকা তাড়াতাড়ি জমা দাও। আপনি কোথেকে দেবেন? দোকানদারদের তো এটাই প্রশ্ন, যে দোকানই বন্ধ করতে বাধ্য হচ্ছেন, তালা ঝুলাচ্ছেন, অন্য জায়গায় যাওয়ার চিন্তা করছেন। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই জায়গায় সবাই মিলে যদি আমরা লড়াইটা সেখানে করতে না পারি, অসুবিধা হয়ে যাবে। স্কুলে মাস্টার নাই, কলেজে অধ্যাপক নাই, হাসপাতালে ডাক্তারের অভাব, নার্সের অভাব, স্বাস্থ্যকর্মীর অভাব, ঔষধ নাই। জিবি হাসপাতালে গেলে অপারেশন করতে গেলে পর সুই কিনে দিতে হয়, সুতা কিনে দিতে হয়, ব্যান্ডেজ কিনতে হয়, তুলা কিনতে হয়। কি চলছে এটা? হাসপাতালে রেখে যে রুগীটাকে চিকিৎসা করানোর জন্য ডাক্তারের নজরদারিতে 5 দিন 7 দিন রাখতে হবে, যেহেতু টাকার অভাব, ঠিক মতো খাবার দেওয়া যায় না, ডাক্তারবাবু অনুভব করলো রুগীকে হাসপাতালে ভর্তি করাচ্ছে না। আর গ্রামে যান, সেখানকার রিপোর্ট হচ্ছে সেই রুগীকে বড় হাসপাতালে পাঠাচ্ছে। রুগীর লোক যখন বলছে কি করে নিয়ে যাবে, বলে ওই তো অ্যাম্বুলেন্স আসছে, নিয়ে যান। বলে ঠিক আছে, দিয়ে বলছে পেট্রোল ডিজেল কিন্তু আপনাদের কিনতে হবে, আমাদের কাছে পেট্রোল ডিজেলের পয়সা নেই। বিষয়টা কি? কি সরকার এটা? এদের তো লজ্জা থাকা উচিত।
এরা উদ্বোধনের অনুষ্ঠানে ফিতা কাটতে যাচ্ছে, আর দুর্গাপূজার পর তারা আগরতলায় নাচা গানের অনুষ্ঠান করছে। আর পূজার সময় যে অর্ধেক মানুষ না খেয়ে কাটালেন, বাচ্চাদের জামা কাপড় দিতে পারলেন না, দোকানের জিনিসপত্র বিক্রি করতে পারলো না, এদিকে কিন্তু নজর দেয় নাই। কি চলছে এটা? সরকার কোথায়? এই প্রশ্নটা আপনাদের তুলতে হবে। এই শুধু আমরা কি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকরা বলবো? এটা আপনাদের বলতে হবে। সরকারটা কোথায়? কিসের সরকার এটা? আইন তো ভেঙে পড়েছে, আইনের শাসন কোথায়? এখানে প্রতিদিন পত্রিকা খুললে পর মৃতদেহ পাওয়া যাচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে, নারী পুরুষ, মহিলাদের উপর আক্রমণ, অপরাধ প্রতিনিয়ত বাড়ছে। অভিযোগ জানাতে থানায় গেলে পর, এবারকার 23-এর নির্বাচনের পর বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 18-র পরে এতটা দেখা যায়নি। 23-এর নির্বাচনের পর অনেক থানাতে দারোগা বাবুরা মামলা রাখতে চায় না, বরং উল্টা পরামর্শ দিয়ে দেয়, কেন মামলা করতে এসছেন, মীমাংসা করে ফেলুন, মন্ডলের লোকদের কাছে যান, মামলা করতে যাবেন, পয়সা খরচ হবে, বিচার পেতে সময় লাগবে, যার বিরুদ্ধে অভিযোগ করতে এসছেন আবার আক্রমণ করবে। এটা কি ভালো? অদ্ভুত কথাবার্তা। এই যদি থানায় দারোগা বাবু বলেন, তাহলে অপরাধী যারা তারা তো আরো উৎসাহিত হবে। হচ্ছে তো তাই হচ্ছে। এখন মন্ডলের লোক যাদের কর্তৃক জোর দেখিয়ে জয় হাসিল করে সরকার চালাচ্ছে, এরা জবরদস্তি করে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। আপনাদের এখানে করার সাহস পাচ্ছে না, কারণ নির্বাচনে জিততে পারেনি, কিন্তু 18 থেকে 23-এর মাঝখানে করেছে, বাজারেই করেছে, জবরদস্তি করে টাকা। কন্ট্রাক্টর টেন্ডারের কাগজ জমা দিতে পারে না, তার জন্য আগাম টাকা। টেন্ডার পেলে পর কাজে নামার আগে আগাম টাকা, কাজ শেষ করার পর মাঝামাঝি সময়ে টাকা তুলতে গেলে পর ওখান থেকে টাকা। কন্ট্রাক্টররা ত্রিপুরা সরকারের কাজ, বড় বড় কন্ট্রাক্টর যারা, তারা এখন নিতেই চাইছে না, আমরা তো ফতুর হয়ে যাচ্ছে। হচ্ছেটা কি? পুকুরে বীজ ঢেলে দিচ্ছে, জমির ধান কাটতে দিচ্ছে না, ফসল তুলে বাজার আনতে দিচ্ছে না, চা পানের দোকান খুলতে দিচ্ছে না, অটো রিক্সা নিয়ে বেরোতে দিচ্ছে না, দল পাল্টাতে হবে, বিজেপির পতাকা হাতে নিতে হবে। আরে কি কাণ্ড! কোথায় ঠিক হলো? আর এটা করতে না চাইলেই এই লুটের রাজত্ব চলছে। গ্রামে থাকতে দিচ্ছে না, আপনার জন্মস্থান, গোটা পরিবার 50, 60, 70 বছর যাবৎ আছেন, এখানে আপনাকে থাকতে দিতে চাইছে না, গ্রাম ছাড়তে বাধ্য করছে, রাজ্য ছাড়তে বাধ্য করছে, দেশ ছাড়তে বাধ্য করছে। এই জিনিস চলছে। ওরা জগতে কাকে বলে? কি সরকার? এটার প্রতিবাদ করবেন না। আর যদি মনে করেন চুপচাপ ঘরে বসে থাকবো, দরকার নাই, পার্টির মিছিলে মিটিংয়ে যাবো না, এটা কিন্তু বাঁচবার রাস্তা না। এবং মনে করবেন না শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা করছেন তাদের বিরুদ্ধেই বাছাই করে করে এই আক্রমণগুলি করছে মন্ডলের লোকরা। তারাও তো চাকরি পাচ্ছে না, তারাও কন্ট্রাক্টারই পাচ্ছে না, সরকারি তো পয়সা খরচ করছে না, কোনো কাজের দায়িত্ব নিচ্ছে না, তাদের বেঁচে পড়তে থাকতে হবে, তাদেরকে বলছে লুটে পুটে খাও। কাজে তারা তাদের দলের সমর্থক যাদের পয়সা করে আছে, এদের বাড়িতে গিয়েও তারা কিন্তু আক্রমণগুলি করছে। কাজে দল মতের ঊর্ধ্বতেই এখন যদি প্রতিবাদ আপনি করতে না পারেন, তাহলে তো অস্তিত্বই রক্ষা করতে পারবেন না। গণতন্ত্রটা কোথায়? আপনারা গত বিধানসভা নির্বাচনে বামুটিয়ায় লড়াই করেছেন বলে, ভোটের অধিকার হরণ করতে দেননি বলে, তারপরে সব বুথে সব ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে, ঘটনা তা না। যদি দিতে পারতো, যারা দিতে পারেনি তাদের বড় অংশ বামপন্থী ফ্রন্টের সমর্থক ভোটার, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থক ভোটার,
তাহলে নয়নকে যে ভোটের ব্যবধানে আপনারা জয়যুক্ত করেছেন তার দ্বিগুণ ভোটে সে জিততে পারত। কিন্তু তারপরেও আপনারা সাহস করে ঐক্যবদ্ধভাবে যে লড়াইটা করলেন, সেই লড়াই তো অনেক জায়গায় আমরা করতে পারিনি। মোহনপুর পেরেছে, পারেনি তো। সিমনা পেরেছে, পারেনি তো। খয়রপুর পেরেছে, পারেনি তো। আপনার মজলিসপুর পেরেছে, পারেনি তো। মান্দায় পেরেছে, পারেনি তো। জবরদস্তি করে নিয়ে নিয়েছে। ভোটারদেরকে নিজের ভোট নিজেকে দিতে দেয়নি। এরা বলছে রাস্তায় দাঁড়িয়ে আপনারা কেন এত কষ্ট করে এসছেন, আমরাই তো আছি আপনাদের ভোট দেবো। আরে আমার ভোট তুমি কি করে দেবে? বলে এখন নতুন নিয়ম, এখন তো বামফ্রন্ট সরকার নাই, এখন বিজেপি সরকার, পদ্মফুলের সরকার, কিন্তু আমরাই যাবো। যারা চুপ রাঙাবার চেষ্টা করেছেন তাদের উপর আক্রমণ সংগঠিত করেছে আগরতলার বুকে। তাদের বাড়িতে ভোটের পরে আমাদের যেতে হয়েছে কথা বলবার জন্য, আঘাতের পরিমাণটা দেখবার জন্য, ডাক্তাররা দেখছেন কিনা খবর নেওয়ার জন্য, মামলা করেছেন কিনা জানবার জন্য। তারপরেও বাড়িতে থাকতে পারছেন কিনা আগরতলার বুকে। তো ঘটনা হচ্ছেটা কি? উপনির্বাচন, সোনামুড়ার দুটো কেন্দ্র, ত্রিপুরার নির্বাচনের ইতিহাসে এত ভোটের ব্যবধানে সরকার বিরোধী কোন দলের প্রার্থী এই কেন্দ্রগুলিতে কোনোদিন জিততে পারে। ভোট হিসাব হয়নি তো। 100টা ভোটের মধ্যে 90টা নাকি ভোট দিয়েছে, এবং এই 90টা ভোটকে 100 ধরলে পর এই 100 ভোটের মধ্যে 90 ভোট বিজেপির প্রার্থী পেয়েছে। রেকর্ড, এই রেকর্ড ত্রিপুরার নির্বাচন ইতিহাসে নাই, 52 সালের পর থেকে হচ্ছে। আগের সরকার নাই তো, তারা নিজেরাই বলে এখন বিজেপি সরকার, পদ্মফুলের সরকার, এখন নতুন ধরনের সরকার, এরকমই হবে। বাইরের রাজ্যে আমরা যখন যাই, তারা যখন আমাদের জিজ্ঞেস করে, আমরা যখন এই হিসাব দিই, মাথা নুয়ে জিভে কামড় দিয়ে বলছে চলছেটা কি? বলে এই চলছে আমাদের ত্রিপুরায়। এখন একদলীয় স্বৈর শাসন চলছে। বিজেপি মিটিং করবে, বিজেপি মিছিল করবে, বিজেপি অফিস করবে, বিজেপি পতাকা তুলবে, অন্যরা কেউ কিছু করতে পারবে না। তা আমরা যেহেতু ছাড়ছি না, চাপ সৃষ্টি করছি, মিটিং করতে দিত। আপনাদের এই মিটিং এর পারমিশন কালকে দিয়েছে, 7 দিন আগে কিন্তু চিঠি দিয়েছে। আর যেখানে মিটিং করতে চেয়েছিলেন সমবায় সমিতির মাঠে, সব দল মিটিং করতো। ঠিক আছে, আপনারা জবরদস্তি করে বিধানসভা জিততে না পারলেও সমবায়টা দখল করেছেন, ভোট না করে। চেয়ারম্যান যাই হন না কেন, এই মাঠটা কি কোনো পৈতৃক সম্পত্তি নাকি? এর আগে বামফ্রন্ট সরকার যখন ছিল, কংগ্রেস যখন বিরোধী দলে ছিল, তারা এই মাঠে মিটিং করতে চেয়ে মিটিং করতে পারেনি, করেছে তো, বাধা দিয়েছে। কেউ বলতে পারবেন কেন এই মাঠটা? এটা কি ফুলের বাগান আছে যে মিটিং করতে গেলে পরে ফুল গাছগুলো নষ্ট হবে? আর যদি বাগানও থাকে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে মিটিং দিলে পর যারা গোটা রাজ্যটাকে একটা ফুলের বাগানের মতো তৈরি করেছে, তারা মিটিং করতে গিয়ে মিটিং এর মাঠে যদি 10টা ফুলের গাছ থাকে, তারা নষ্ট করবে, মানুষ বিশ্বাস করবে, ভয়, মিটিং করতে দেবে না, বাধ্য হয়ে এখানে মিটিং পারছে না। তারপরে দারোগা বাবু 5টা পর্যন্ত মিটিং চাই ঠিক করে দিচ্ছেন, 1টা থেকে 3টার মধ্যে মিটিং শেষ করতে হবে। কিনে নিয়েছেন গণতান্ত্রিক অধিকার। দেখি তো কে আসে আমাদের মিটিং ভাঙতে। আমি তো মিটিং করছি এখন 3:15 বাজে, কেউ আসুক না আমাদের মিটিংটা ভাঙতে, দেখি তো। যতক্ষণ মিটিং শেষ না হচ্ছে মিটিং চলবে। কি ব্যাপার এটা? কোথায় নিয়ে যাচ্ছেন? রাজ্য কিনে নিয়েছে। এরা কি ভোটে জিতেছে? 18 নির্বাচনে তো তবু 51 ভোট পেয়েছে কংগ্রেসের দৌলতে। এর আগের নির্বাচনে কংগ্রেস 42টা ভোট পেয়েছিল, 18 নির্বাচনে কংগ্রেস 3-এর নিচে ভোট পেয়েছে। বাকি ভোট কোথায়? আমরা পাইনি, এগুলো সব বিজেপিকে দিয়েছে। কংগ্রেসের জন্য বিজেপি সরকার এসছে। সেই কংগ্রেস আমাদের সঙ্গে হাত মিলাতে বাধ্য হয়েছে। আমরা নিয়েছি তাদেরকে, 13টা আসন দিয়েছি, বাকিগুলো আমরা লড়াই করেছি। সেই নির্বাচনে বিজেপি কত ভোট পেয়েছে? 39টা ভোট পেয়েছে। 51 থেকে নেমে 39 এসছে, 44 থেকে নেমে 32 এসছে। তাও সরকার তৈরি করতে পারতো না যদি ওই তীব্রামথা, বর্ণচূড়া বক্তৃতায় বিজেপির বিরুদ্ধে তলে তলে বিজেপির সঙ্গে সমঝোতা। এখন সব পরিষ্কার। এরা যদি 42 আসনে দাঁড়িয়ে
উপজাতি সংরক্ষিত আসনের বাইরে যে বাকি 22টা আসন, তাতে যে উপজাতি ভোটার অধিকাংশ বামফ্রন্ট বাংলাদেশ কমিউনিস্ট পার্টি পেত, এটা আটকে বিজেপিকে সাহায্য না করতো, এই সরকার তৈরি হয় না। এরা তো পরাস্ত হয়েছে। লজ্জা আছে? মানুষ তো আমাদের ভোট দেয়নি 5 বছরের মাথায়, তারা গান ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছিল। যদি এই বিশ্বাসঘাতকদের বর্ণচোরাদের সাহায্য আমরা না পেতাম, আমাদেরই তো বিরোধী দলের আসলে বসতে বাধ্য হতো। কাজেই যে কোনো ভাবেও সরকারটা তৈরি যখন করতে পারলাম, একটু মানুষের জন্য কিছু করি। লুট চলছে অফিস কাছারিতে, পয়সা ছাড়া কোনো কাজ সাধারণ মানুষ করতে পারছে না। এখন আপনার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট টাকার বিনিময়ে, সেখানে ত্রিপুরার বাইরের লোক এই সার্টিফিকেট সংগ্রহ করছে। এই সার্টিফিকেট জমা দিয়ে বাইরে থেকে এসে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে তারা চাকরি দখল করছে। কোথায় নিয়ে যাচ্ছে? কিসের চাকরি? একটা চূড়ান্ত অব্যবস্থা চলছে, সরকার নাই। কাজে এই জায়গাতে শুধু একটা মিটিং আসলে কিন্তু চলবে না, রাস্তায় নামতে হবে। মিটিং আসো, রাস্তায় নামো, এটাকে কোনো মতেই আমরা খাটো করে দেখার চেষ্টা করছি না। এবং এই মিটিংয়ে আসার আগেও 2 দিন 3 দিন আগে থেকে আপনাদের নানাভাবে হুমকি উজ্জতির যে চেষ্টা হয়নি, ঘটনা তা না। এবং এই যে বাজারে মিটিং করছেন, এই বাজারের লোকটা অপেক্ষা করছে বাইরের লোক আসে কিনা, না হলে আমরা একলা গিয়ে আগে যদি মুখ দেখাই তাহলে অসুবিধায় পড়ে যাব। তার জন্য যারাও 2-4 দশজন এসছেন, তারা অনেক দেখে খোঁজ খবর নিয়ে তারপর আস্তে আস্তে এসছেন। পরিস্থিতিটাই জায়গায় এগুলো আমরা বুঝি না মনে করার তো কোনো কারণ নেই, কিন্তু মনের দিক থেকে তারা আপনাদের সঙ্গে আছেন, লাল ঝান্ডার সঙ্গে আছেন। কতদিন চলবে এটা? মোহনপুরকে ছেড়ে দিয়ে রাখবেন এই লুটের রাজত্ব চালাবার জন্য? লুটের বক্তা নিয়ে নিজেরা মারপিট করছে, মাথা ফাটাচ্ছে, মামলা হচ্ছে। কোথায় এখন এত ক্ষমতাশালী ভদ্রলোক, যিনি মানে সবাইকে উপদেশ দিয়ে বেড়া, সেই এলাকাটার মধ্যে এই যে ঘটনা চলছে এগুলো নিয়ন্ত্রণ করছেন না কেন? কি চলছে এটা? আরে আমরা তো একটা আইনি দল, অফিস খোলা যাবে না, পতাকা তোলা যাবে না, কেমন তোর কথাটা? কাজে এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আপনি যদি চোখে চোখ রেখে কথা না বলেন, প্রতিবাদ না করেন, নিজের দেবে আদায় করার চেষ্টা না করেন, ঘরে এসে কিন্তু কেউ আপনাকে আপনার সমস্যার সমাধানের জন্য কাজ, খাদ্য, টাকা, পয়সা এগুলি দিয়ে যাবে না। জীবনের অভিজ্ঞতা কিন্তু এই কথা বলে। যদিও মনে করেন ত্রিপুরায় এই জিনিস চলছে, তাহলে ভুল করবেন। সারা দেশেই এটাই বিজেপির দস্তুর। কোথায় কাজ? দিল্লি সরকারের বয়স তো 10 বছর, আর মাত্র 2-3 মাস বাকি আছে। এখন পার্লামেন্টের অধিবেশন চলছে, বাজেট উপস্থিত করেছেন, পূর্ণাঙ্গ বাজেট না, ভোটের মুখে বাজেট। কি আছে বাজেটের মধ্যে? কার বাজেট এটা? কৃষি, কৃষক, শ্রমিক, শ্রমজীবী, বেকার, ছাত্র, মহিলা, তফসিলি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, তাদের স্বার্থে কোনো কথা আছে? নাই, কোনো কথা নাই। কালোবাজারি, জোরদার, মজুদ্দার, তাদের স্বার্থে, তাদের মুনাফা বাড়াবার জন্য, তাদের পুঁজি বাড়াবার জন্য, তাদের সম্পদ বাড়াবার জন্য এই ভোটের মুখে অন্তর্বর্তীকালীন যে বাজেট, সেই বাজেটের মধ্যে এরই প্রতিফলন দেখেছেন। সারা ভারতবর্ষে কৃষকদের সংগঠন জ্বালিয়ে দেওয়া এই বাজেট, এটা আমাদের বাজেট না। কালকে সারা ভারতবর্ষে এই বাজেট পুড়িয়েছে, আগরতলায় পুড়িয়েছে পবিত্র কন্যা, অঘুরদেব বর্মারা। তা আপনারা তো এখানে পারতেন, তা আগরতলা পুড়িয়েছে, শুধু এই ছবি দেখবেন। কৃষক যে আক্রান্ত হয়েছে, আপনারা এই এলাকায় কৃষক না? এখানে যারা আসছেন তার তো 70% মানুষ কৃষির সাথে যুক্ত। আগরতলার ছবি দেখে সন্তুষ্ট হবেন, নিজের এলাকায় নিজে কোনো ভূমিকা নেবেন না, তাতে আপনার এলাকার সমস্যার সমাধান হবে। কতকাল চলবে এটা? এখান থেকে বেরোয়ার জন্যে আমরা বলছি মিটিংটা হচ্ছে প্রতিবাদের মিটিং, সাহস সঞ্চয়ের মিটিং, লড়াই সংগঠিত করার মিটিং, মানুষকে ঘর থেকে বের করার মিটিং। সামনের দিনে নিজের
অধিকারটা প্রতিষ্ঠিত করা এবং ন্যায্য আমাদের যে চাহিদা এটা আদায় করার লড়াইটাকে তীব্র করার জন্য। তো সারা দেশে এখন আওয়াজ উঠেছে যে 2024-এর লোকসভা নির্বাচনে এই সরকারটাকে হারাতে হবে, কারণ এটা লুটেরাদের সরকার, সকল মহাজনদের সরকার, বেআইনি মজুদদারদের সরকার, কালোবাজারি যারা করে তাদের সরকার। দেশের কে ফাঁকি দিয়ে দেশের মানুষের লুট করে অন্য নামে বিদেশে নিয়ে বিদেশের ব্যাংকে টাকা জমা রেখে তারা ফুলে ফেপে উঠবার চেষ্টা করছে। এই সরকারটা এগুলো যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাদের সাথেই কাজ করার চেষ্টা করছে। এবং একই সাথে মানুষ যাতে এর বিরুদ্ধে লড়াই করতে না পারে, বিভক্ত করবার জন্য ধর্মের কথা, বর্ণের কথা, সম্প্রদায়ের কথা বলে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। এটা করেও যখন পারছে না, তখন গণতন্ত্রের উপর আক্রমণ করার চেষ্টা করছে। এই যে সভা শুরু করার আগে সভাপতি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাষণে বলছিলেন সংবিধানের মূল কথা, এই সংবিধানটাকে আক্রমণ করার চেষ্টা করছে। সংবিধানে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, নাগরিক অধিকার দিয়েছে, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা চলতে পারি, তার জন্য আমাদের দেশটা হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেদিক থেকে ধর্মের স্বাধীনতা দিয়েছে, এটাকেই আক্রমণ করার চেষ্টা করছে। ভোট প্রহসনে পরিণত করার চেষ্টা করছে, বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে, এটার উপর আক্রমণ আসছে। ফলে দেখা গেল আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বছর 7 আগে থেকেই বলবার চেষ্টা করছি, মুখে যা কিছু বলেই তারা 14 নির্বাচনে জিতে সরকার তৈরি করুক না কেন, এগুলি তারা বাস্তবায়িত করবে না, তারা উল্টো পথে হাঁটবে। এটা ধনিক বণিকদের রাজনৈতিক দল, কিন্তু ভারতবর্ষে আরো ধনিক বণিকদের রাজনৈতিক দল আছে, তাদের মতো ধনিক বণিকদের রাজনৈতিক দল না। এদের মধ্যে ফ্যাসিস্ট সুলভ চিন্তা আছে, ধর্ম বর্ণের ভিত্তিতে মানুষকে ভাগ করে বৃহৎ ধর্মের অংশের মানুষ যারা, তাদেরকে আশ্রয় করে শোষকদের স্বার্থে অন্য অংশের মানুষদেরকে দাবিয়ে রাখবার জন্য তারা এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কাজে যত সময় যাবে দেখবেন এদের চেহারাটা জনগণের সামনে খুলে যাবে, এবং যত যাচ্ছে চেহারাটা খুলে যাচ্ছে। এদের বিরুদ্ধে এক জায়গায় আসতে হবে এবং এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। ভোটের লড়াই যখন আসবে তাদের পরাস্ত করতে হবে। আমরা প্রথম বলছিলাম, তারপরে বামপন্থী রাজনৈতিক দলগুলো আসলো আমাদের সঙ্গে। এখন দেখা যাচ্ছে ভারতবর্ষে প্রায় 28টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছে। সবাই আমাদের মতো ভাবনা চিন্তা করেন, এটা মনে করলে অসুবিধা হবে। আপনারা দেখেছেন এই যে 28টা রাজনৈতিক দল আসলো, তার মধ্যে বিহারের জেডিইউ, জনতা দল ইউনাইটেড, ঐক্যবদ্ধ জনতা দল, তার নেতা নীতিশ কুমার, তিনি মুখ্যমন্ত্রী, তিনি আসছিলেন এই 28 দলের মধ্যে এক দল হিসাবে, উদ্যোগও নিয়েছিলেন। এখন হঠাৎ করে দেখা গেল গত দিন দশকের মাথায় তিনি এটা থেকে বেরিয়ে গিয়ে আবার বিজেপির সঙ্গে মিলে আবার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা হচ্ছে তার নবমবার মুখ্যমন্ত্রীর শপথ নেওয়া। তাকে ক্ষমতায় থাকতে হবে, পদে থাকতে হবে, হয় প্রধানমন্ত্রী না হলে মুখ্যমন্ত্রী। তো তিনি বুঝতে পারছেন যে 28 দল একসাথে আসলো, তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন জিতলেও, তার কোনো নিশ্চয়তা নেই। কাজেই মুখ্যমন্ত্রীও হারাবো, প্রধানমন্ত্রীও হতে পারবো না, তাহলে আবার কি লাভ হলো এই ঐক্য করে? তিনি তো তার নিজের কথা শুধু ভাবেন। ফলে আবার গোপনে গোপনে বিজেপির সঙ্গে আগে থেকে কথা বলতে শুরু করে শেষ মুহূর্তে গিয়ে আবার পুরনো শিবিরে ফিরে গেছেন, গিয়ে আবার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন নবমবার শপথ নিয়ে। তাকে যখন জিজ্ঞেস করছে কি ব্যাপার, আপনি না বলছিলেন বিজেপির সঙ্গে থাকা যায় না, অন্য যে কোনো দল করবো কিন্তু বিজেপির সঙ্গে আর কোনোদিন সরকার করবো না, আপনি আবার তাদের সঙ্গে কি করে আসলেন? বলে না, আমি বিহারের উন্নয়নের জন্য আবার তাদেরকে সাথে নিয়ে এই মুখ্যমন্ত্রী হয়েছি। আসলে কিসের বিহারের উন্নয়ন? উনি তার নিজের ক্ষমতার যে তার লালসা, এটা কোনো মতেই হাতছাড়া হোক, এটা তিনি চান না, তিনি গেছেন।
তা আমি কথা বলছিলাম কালকে আমাদের বিহারের কিছু নেতার সঙ্গে, বন্ধুর সঙ্গে, অবস্থা কি? আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন, এই সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য এত উদ্যোগ নিলেন, তিনি হঠাৎ করে আবার চলে গেলেন। তা আপনাদের মানে এলাকার বা রাজ্যের মানুষ কি বলছেন? বলে মানুষ তৈরি হচ্ছেন 24-এর লোকসভা নির্বাচনে ওনাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য। বলছেন বিজেপিও তলে তলে তাকে মানে শেষ করার জন্য রাজনীতিগত ভাবে তাদেরও একটা চেষ্টা আছে, কিন্তু তারা কি চেষ্টা করছে না করছে এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু দেখা যাচ্ছে বিহারের মানুষ বলতে শুরু করেছেন, এই সুবিধাবাদী লোকটাকে আর কত সুযোগ আমরা দেব। তার দলের বিধায়ক, নেতা, তারা এসে বামপন্থী গণতান্ত্রিক যে দলগুলো এই ইন্ডিয়া জোটের মধ্যে আছে, বিহারে কাজ করছেন, এই দলের নেতাদের সঙ্গে কথা বলছেন যে নেতা গেলেই আমরা দলের কর্মী হিসাবে নেতা যা বলবেন, পূবকে পশ্চিম বলবেন, পশ্চিমকে পূব বলবেন, আমকে কাঁঠাল বলবেন, কাঁঠালকে আম বলবেন, আমরা মাথা নোয়াবো, আমাদের এরকম সমর্থন মনে করবেন না, আমরা একসময় করতাম, আর না, এখন আমরা আছি। এটা অভিজ্ঞতা। আরেকজন পশ্চিমবাংলায়, তিনি মনে মনে নিজেকে প্রধানমন্ত্রীর বিকল্প ভাবতে শুরু করেছেন। এখন তিনি ওখানে মূল আক্রমণটা কাকে করছেন? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট, মূলত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। গত নির্বাচনে কংগ্রেস বামফ্রন্ট একসাথে মিলে লড়াই করেছে, আসন পায়নি, ফল ভালো হয়নি, মানুষ বিভ্রান্ত হয়েছে। মানুষ তো ভুল করে, আবার ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। মানুষ সব সিদ্ধান্তই সঠিক নেয় এটা মনে করার কারণ নেই। আবার মানুষ শুধু একের পর এক ভুলই করতে থাকেন, এটাও ইতিহাসের অভিজ্ঞতা না। কাজে সেই জায়গায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী শক্তি পশ্চিমবাংলায় ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। হাজার হাজার মানুষ লড়াইয়ের ময়দানে আসছে। এই কয়েকদিন আগেও, দিন 15-20 আগেও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে যুবকদের আহ্বানে। শুধু যে যুবকদের এসেছিলেন ঘটনা তা না, যুব আছে, ছাত্র আছে, কৃষক আছে, শ্রমিক আছে, মধ্যবিত্ত আছে, মেহনতি মানুষ আছে। তাহলে শেষ হয়ে গেলে এই লাখে লাখে মানুষ কি করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসে? ভদ্রমহিলার মাথা খারাপ হয়ে গেছে। তিনি চেষ্টা করছিলেন বামপন্থীদের কাছ থেকে কংগ্রেসকে সরিয়ে এনে তার সঙ্গে নিয়ে বামপন্থীদেরকে আরো কোণঠাসা করার। কংগ্রেসের মধ্যে সুবিধাবাদী অংশ আছে, আবার একটা অংশ তাদের জীবনের অভিজ্ঞতা তারা বুঝতে পারছেন আরে দুটো যে লোকসভার আসন আমরা জিতলাম, এগুলি তো বামফ্রন্ট সমর্থন না করলে এগুলো আমরা জিততে পারতাম না। আর লড়াইটা তো বামফ্রন্টই করছে, তাদের বাদ দিয়ে তৃণমূলের সঙ্গে যদি আমরা যাই, আমরা মুখ দেখাবো কি করে? তাদের মধ্যে দুর্দুল্যমানতা আছে। তো এই পরিস্থিতিতে তৃণমূল চেষ্টা করেছিল তাদেরকে 2 আসন দিয়ে সন্তুষ্ট, তারা বলছেন মোটেই না। এই জায়গায় এই ভদ্রমহিলা এখন খেপে গেছেন, তিনি গিয়ে এখন কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছেন। দেখা গেল পরশুদিন মিটিং করতে গিয়ে কোন এক মিটিং এ দাঁড়িয়ে বলছেন রাহুল গান্ধী তখন পশ্চিমবাংলার উপর দিয়ে তার পদযাত্রা করছেন, ন্যায় যাত্রা করছেন, আরম্ভ করেছেন মণিপুর দিয়ে, আসামে ঢুকেছেন, ওখান থেকে তিনি পশ্চিমবাংলায় ঢুকেছেন। বুঝতে পারছেন, তিনি এই ইন্ডিয়া জোটের অন্যতম নেত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা সরকার চালাচ্ছেন। ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল, সেই দলের রাজনৈতিক নেতা, বয়স তার কম হোক, তিনি পদযাত্রা করছেন, যদিও দলীয় স্লোগান, কিন্তু দেশের মানুষের স্বার্থে পশ্চিমবাংলায় ঢুকছে, তাকে মিটিং করার মাঠ দিচ্ছে না। এখনো সে কিন্তু লোকসভার সদস্য, গভর্নমেন্ট গেস্ট হাউসে দুপুরবেলা খাবার জন্য তাকে ঘর ছাড়ছে না। যে মাঠে লোকরা জমছে মিছিলে অংশগ্রহণ করার জন্য, একটা মাঠে রান্না করে তারা খাবে, এই মাঠে রান্না করে খাবার জন্য পারমিশন দিচ্ছে না। ভাবতে পারছেন অবস্থাটা কি? সেই মহিলা বক্তৃতা করছেন। রাহুল গান্ধী কিন্তু এই তৃণমূল যে উলটপালট করছে এই সম্পর্কে কোনো কথা বলেন না, আমি অন্তত দেখিনি। আমি আনন্দবাজার পত্রিকায় কালকেও পড়ছিলাম, তিনি উল্টো বলছেন, বড় বড় কথা বলছেন, পাবেন নাকি ভারতবর্ষে 40টা আসন, 545টা লোকসভার মধ্যে বলছে 40টা আসন পাবেন কিনা। এই যে কথাটা আপনি বলছেন, এটা কে উৎসাহিত হচ্ছে? বিজেপি। অনেকেই পশ্চিমবাংলায় বলছেন, আরে এই মহিলা তো
ইন্ডিয়ার মধ্যে ঢুকেছেন বিজেপির হয়ে ইন্ডিয়া জোটকে ভাঙবার জন্য, তাকে বিশ্বাস করে ঠকবেন আপনারা, তার সঙ্গে খুব চলুন। পশ্চিম বাংলায় বিজেপিকেও হারাতে হবে, বিজেপির সহযোগী বর্ণচোদা এই তৃণমূল তাকেও হারাতে হবে। উভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই, এই দৃঢ়পণ লড়াই তারা সেখানে করবার চেষ্টা করছেন। এবং এই ভদ্রমহিলা শেষ পর্যন্ত এই ইন্ডিয়াতে থাকবেন কিনা আরো কিছুদিন গেলে বোঝা যাবে। কারণ কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব এখনো তার সঙ্গে কথাবার্তা বলছেন, তারা মনে করছেন তিনি নিশ্চয়ই লোকসভার আসন কিছু পাবেন অন্যদের তুলনায়। ঠিক আছে, সুবিধাবাদীর সঙ্গে যদি আতাত হয় তাহলে সুবিধাবাদী আতাত হবে। কাজেই পরিস্থিতিটা এখন যা, আওয়াজটা যেটা উঠেছে, বিচ্ছিন্ন করো এবং নির্বাচনে পরাস্ত করো, এই আওয়াজে বিজেপি ভীত সন্ত্রস্ত, প্রধানমন্ত্রী ভীত সন্ত্রস্ত। তিনি এখনই বলতে শুরু করেছেন আমি যখন তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হবো। আরে মশাই, ভোটই হলো না। আপনারা শুনেছেন কখনো ভারতবর্ষের এর আগে কোনো প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরু থেকে শুরু করে এমনকি বিজেপি দলের তার আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী, কোনোদিন ভোটারকে বলেছেন সামনের নির্বাচনে আমার দল জিতবে কিন্তু আমি প্রধানমন্ত্রী হব, তাকে কিন্তু বলতে আমরা শুনিনি। এতটা অবিমিশ্রকারী ছিলেন না। কিন্তু বর্তমান যিনি প্রধানমন্ত্রী বিজেপি, তার তো মাথা খারাপ হয়ে গেছে। তিনি নিজেকে ছাড়া দ্বিতীয় কাউকে ভাবতে পারেন না। যে বলছেন আমি যখন তৃতীয়বারের প্রধানমন্ত্রী হব, এবং ভোট হবে 24-এ এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুরু হয়, হয়তো মার্চে গিয়ে শেষ হবে। তারা বলতে শুরু করছেন আমরা জিতবো। ঠিক আছে, তারা বলতেই পারেন এটা। তারপরে গিয়ে জুন মাসে নতুন করে বাজেট হবে। সেই বাজেটে 2047 সালে ভারতবর্ষের চেহারাটা কিরকম হবে তার একটা ছবি বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অদ্ভুত কথাবার্তা বলছে। 2047 মানেটা কি? স্বাধীনতার 100 বছর। এই স্বাধীনতার সংগ্রামে কিন্তু আরএসএস বিজেপির কোনো ভূমিকা নেই। পেছন থেকে ছুরি মেরেছে, ব্রিটিশ সাম্রাজ্য ওদের পায়ে তেল মেখেছে। তাদের নেতারা যারা আরএসএস এর নেতৃত্ব হয়েছে, এই ব্রিটিশের পায়ে তেল মেখে জেলখানা থেকে ছাড়া পেয়ে এসছে। সংবিধান তৈরি করতে বাধা দিয়েছে, এই সংবিধান ধ্বংস করার চেষ্টা করছে। এখন যখন বুঝতে পারছে অনিশ্চিত, তখন এই স্বাধীনতার সংগ্রামের শতবর্ষকেই পুঁজি হিসেবে কাজে লাগাতে চাইছে। 47-এর গল্প বলছি, বাসখানে গেলে তো 23 বছর, পেটে গামছা বেঁধে থাকবেন। দেশের কথা লেখা বেরিয়েছে, পড়বেন। আজকের পত্রিকায় প্রথম পাতায় প্রথম কলামেই লেখা আছে, এই সমস্ত ঘটনা লেখা হয়েছে। পেট বেঁধে থাকবো, কাজ নাই, রোজগার নাই, ঘর নাই, খোলা আকাশের নিচে ভিক্ষাপত্র হাতে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবো। আর 2047-এর জন্য শতবর্ষের ভারতবর্ষের কিরকম হবে এটা দেখবার জন্য অপেক্ষা করব। আমাদের পিঠ দেয়ালে কি বলছেন, আমরা এত বোকা নাকি? মানুষ বলতে শুরু করেছে, মানুষ বলতে শুরু করেছে। এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে এই যে মানে ইন্ডিয়া যে জোটটা, এই জোটটা এদের মাথা খারাপ করে দিয়েছে। এরা তো ভারতবর্ষের 29টা 30টা রাজ্যের সব জায়গায় না, 10-12টা রাজ্যে যেমন তারা আছে, 12টা 13টা 14টা রাজ্যে অবিজেপি সরকারও আছে, ওখানেও লোকসভার আসন আছে। কাজেই এই 10 বছরে মানুষের সমস্যার সমাধানের জন্য তো এই সরকারটা কিছু করেনি, পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা ছাড়া। কাজেই তারা বুঝতে পারছেন প্রথম 5 বছরের পর মানুষ হয়তো একবার সুযোগ দিয়েছে, তৃতীয়বার যখন যাব কি বলে মানুষের কাছ থেকে ভোট নেবো, এই 2047 বললে পরে মানুষ আমাদের ভোট দেবে, ভয় পেয়ে গেছে। ফলে এটাকে কি করে ভাঙা যায় তার চেষ্টা করছে। কিন্তু এটাও অভিজ্ঞতা রাখবেন, যারা যাওয়ার তারা যাবে। যারা এনডিএর সঙ্গে আছেন তাদেরও অনেকে কিন্তু এনডিএ ছেড়ে এই ইন্ডিয়া জোটে আসার জন্য গোপনে গোপনে ইন্ডিয়া জোটের নেতৃত্বের সঙ্গে কথা বলারও চেষ্টা করছে। কাজেই এই যে ভাঙা গোড়ার খেলাটা খেলবার চেষ্টা করছে, এটার উপর দাঁড়িয়ে থাকার কোনো মানে নাই। মানুষের মনের মধ্যে এই সরকারটার বিরুদ্ধে অবিশ্বাস, ক্ষোভ, বিক্ষোভ জমা পাচ্ছে।
এবং এই যে আওয়াজটা এসছে 24-এর নির্বাচনে কোনো মতে এদেরকে জিততে দেওয়া যাবে না, এই আওয়াজটাকে বাস্তবায়িত করবার জন্য সারা দেশের মধ্যে কিন্তু মানুষের মধ্যে ঐক্যটা ক্রমশ সম্মত হওয়ার চেষ্টা করছে। কৃষকরা আগামী 16ই ফেব্রুয়ারি, আজকে 4 তারিখ আমরা মিটিং করছি, তারা ঘোষণা দিয়েছেন গ্রাম ভারতে বন্ধ হবে। কৃষকদের দাবি সরকার হটাবার কথা তারা বলছেন। তারা কি বলছেন? যে আমাদের দাবিগুলো প্রতিশ্রুতি দিয়ে ধর্মঘট থেকে আমাদের তুলে নিয়েছ, কিন্তু 1 বছর 1.5 বছর হয়ে যাওয়ার পরেও এই প্রতিশ্রুতিগুলি রূপায়ণ করনি। বিশ্বাসঘাতক, প্রতারক। কাজে তার প্রতিবাদে আমরা ভারতের গ্রামে আমরা বন্ধ ডাকছি। আমরা কৃষক, আমরা গ্রামের মানুষ, অধিকাংশ গ্রামেই বসবাস করেন। সেদিন কৃষিকাজ হবে না, গ্রামের বাজারের দোকানপাট খুলবে না, কৃষকরা কাজে যাবেন না। তারা মিছিল করবেন, প্রতিবাদ করবেন তাদের দাবি রূপায়ণ করার জন্য। আর যদি রূপায়ণ না করে তাহলে পরে এই সরকার পাল্টাবার জন্য গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হবেন। তারা এই দাবি নিয়ে 16ই ফেব্রুয়ারি কিন্তু সারা ভারতবর্ষে এই আন্দোলনের ডাক দিয়েছেন এবং প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি শ্রমিকদের যে সংগঠন 10টা 11টা ট্রেড ইউনিয়ন কৃষকদের আহ্বানে তারা সমর্থন জানিয়েছে যে আপনাদের লড়াই, এই লড়াইকে আমরা নৈতিকভাবে সমর্থন করি। তারা তাদের মতো করে কলে, কারখানায়, ফ্যাক্টরিতে তারা তাদের যে দাবি, তাদের যে ট্রেড ইউনিয়ন অধিকার, অর্থনৈতিক দাবি দেওয়া, এগুলো রূপায়ণ করছে না মালিকদের স্বার্থ রক্ষা করবার জন্য এই বিজেপি সরকার। এর বিরুদ্ধে তারাও লড়াই করছেন, কিন্তু এই সরকারটা কথা শুনছে না। কাজে তারাও এই কৃষকদের আন্দোলনের ডাকে উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে তারা বলছে আপনারা গ্রাম ভারতের ধর্মঘট করবেন, আমরা আমাদের কলে কারখানায় যে যেখানে আছি সেখানে আমরা লড়াই করব। সেই জায়গাতে কোথাও কয়লার খনিতে, কোথাও ইস্পাতের কারখানায়, কোথাও লোহার খনিতে, কোথাও ব্যাংকে। ওই আমি আজকে পত্রিকায় দেখলাম এই জাহাজ যারা চালায় তাদের যে শ্রমিকরা, তারা সিদ্ধান্ত করে গতকালকে নোটিশ দিয়েছেন আমরা 16 তারিখ ফেব্রুয়ারি আমরা ধর্মঘট করব। এরকম দেখা যাচ্ছে আস্তে আস্তে এই শ্রমিকদের মধ্যে, কর্মচারীদের মধ্যে এই 16 তারিখ পাশাপাশি তারাও তাদের কাজের জায়গায় এই সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে তারাও কিন্তু সেখানে ধর্মঘটে যাওয়ার পদক্ষেপ নিতে শুরু করছেন। শিক্ষক, কেরানি, কর্মচারী তারাও চিন্তা ভাবনা করতে শুরু করছেন। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে এই যে আওয়াজটা উঠেছে 24-এর নির্বাচনে এদেরকে পরাস্ত করতে হবে, এটাই এই জনগণকে উৎসাহিত, অনুপ্রাণিত করে এই লড়াইয়ের ময়দানে সংঘবদ্ধ হওয়ার ক্ষেত্রে তারা সেখানে বলা যায় এটা পরিমণ্ডল তৈরি করে দিয়েছে। কাজে এই জায়গাটাতে ত্রিপুরায় আজকে যে জিনিস চলছে, বিচ্ছিন্নভাবে আমরা শুধু ত্রিপুরার মানুষ লড়াই করে এই সমস্যার সমাধান করতে পারবো ভাবলে কিন্তু ঠিক হবে না। সারা ভারতবর্ষের জন্য বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে জনবিরোধী এই যে নীতি, এই নীতিটাই তো ত্রিপুরার বিজেপি সরকার কার্যকরী করার চেষ্টা করছে। এক যাত্রায় তো পৃথক ফল হবে না। কাজে এই জায়গাতে সারা ভারতবর্ষের এই লড়াইয়ের যে আহ্বান, এই আহ্বানকে ত্রিপুরাতেও কিন্তু আমাদের বাস্তবায়িত করার জন্য, রূপায়িত করবার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিতে হবে। এবং সেই ভূমিকাটা কি? সেই ভূমিকাটা হচ্ছে এই যে মিটিং শুরুতে যে সমস্যাগুলির কথা আপনাদের সামনে তুললাম, এগুলোর জন্য শুধু এই ধরনের 4 দলের মধ্যে বসে মিটিং না, শুধু এই ধরনের একটা দুটা প্রকাশ্য সমাবেশ না, লড়াইয়ের ময়দানে নামতে হবে। ব্লকে যেতে হবে, মহকুমা শাসকের কাছে যেতে হবে, ডিএমের কাছে যেতে হবে, সচিবদের কাছে যেতে হবে, মন্ত্রীদের কাছে যেতে হবে। বসে থাকবেন, আমাদের সমস্যার সমাধান করবেন না, পায়ের উপর পা দুলাবেন, এ তো চলতে পারে না। কাজেই এই জায়গায় পাল্টা আপনাকে এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে তাদের অনিচ্ছুক খাত থেকে দাবি আদায়ের যে লড়াইটা, এই লড়াইটাকে শক্তিশালী করতে হবে। এবং এই লড়াই সারা ভারতবর্ষে 24-এর নির্বাচনে আপনার এপ্রিলের মাঝামাঝি সময় থেকে যেটা শুরু হওয়ার কথা, পরাস্ত করার যে আহ্বান এসছে, এই লড়াইটাকে শক্তিশালী করবে, 16-এর লড়াইটাকে শক্তিশালী করবে। এবং
এই লড়াই যদি সারা দেশে শক্তিশালী হয়, আমাদের ত্রিপুরার আন্দোলন শক্তিশালী হবে। এবং এরই প্রেক্ষাপটে এই যে এখানে আমার আগে দুজন তিনজন বলে গেলেন 24-এর লোকসভা নির্বাচনে আমাদের এখানে যিনি বামপন্থী ফ্রন্টের প্রার্থী হবেন, বামুটিয়ার নির্বাচনে বিধানসভা যেভাবে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেছেন, যাতে এই লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী আরো বেশি ভোটের মার্জিন নিয়ে এখান থেকে যেতে পারে, তার জয় নিশ্চিত হওয়ার জন্য আপনাদের কাছে আবেদন করেছেন। আমি এই আবেদন এইভাবে করতে চাইছি না। লড়াই বাদ দিয়ে খালি ভোট দেন এই কথা বলবার জন্য আমাদের এই মিটিং না। লড়াই করুন, মাঠে নামুন, ঘর দরজা বন্ধ করে যারা নিজেদেরকে আটকে রাখার চেষ্টা করছেন তাদেরকে উৎসাহিত করুন। একসাথে লড়াইয়ের ময়দানে আপনারা সেখানে সংঘবদ্ধ হন। সেখান থেকে একদিকে দাবি আদায়ের লড়াই, আগের দিকে জনগণের যে দুশ্মন, ভারতবর্ষের স্বাধীনতার পর এমন প্রতিক্রিয়াশীল জনবিরোধী সরকার ভারতবর্ষে আসেনি, তাদেরকে ক্ষমতাচ্যুত করবার জন্য যে আওয়াজ এসছে, সেই আওয়াজ ত্রিপুরাতে আমরাও বাস্তবায়িত করতে চাই। ত্রিপুরার 2টি আসনে আমরাও অবিজেপি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রতিনিধিত্ব করে এমন যে প্রার্থী, তাদেরকে জয়যুক্ত করার জন্য আমরা বামুটিয়া সহ সারা ত্রিপুরার নির্বাচক মন্ডলীর কাছে আমরা আবেদন জানাবো। কিন্তু লড়াইটা বাদ দিয়ে না। বিধানসভার নির্বাচন ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে যাদের ভোট হরণ করার চেষ্টা করছে, নিজের ভোট নিজেকে দিতে দেয়নি, এবার এখন থেকে আওয়াজ তুলবেন। একদিকে দাবির লড়াই আর একদিকে ভোটের লড়াই। যে এবার কিন্তু এই ভোটের অধিকার হরণ করার চেষ্টা হলে পর এটা মোটামুটি বুঝাবুঝি হবে। আমরা দেখতে চাইব কারা আমাদের ভোটের অধিকার হরণ করতে চাইছে। পাল্টা এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে দলবদ্ধভাবে ভোটের বাক্সে আপনাদের যেতে হবে। সেই চিন্তা পরে করুন। এখন বেঁচে করতে থাকার যে বিষয়, এই বিষয়কে ভিত্তি করে লড়াইটাকে তেজি করার চেষ্টা করুন। আইনের শাসন চাই, জঙ্গলের রাজত্ব না। গণতান্ত্রিক অধিকার চাই, নাগরিক অধিকার চাই, শুধু শাসক দল না। আমরা শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কথা বলছি না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট, কংগ্রেস, সব অবিজেপি রাজনৈতিক দল প্রত্যেককেই স্বাধীনভাবে তাদের অফিস খোলার, পতাকা তুলবার, মিছিল মিটিং করার, সভা সমিতি করার, আন্দোলন সংগ্রাম করার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে হবে। শুধু বিজেপি যা খুশি তা করবে, অন্যরা কেউ কিছু করতে পারবে না, এটা চলতে দেওয়া যায় না। এই সমস্ত বিষয়টা একসাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমার বিশ্বাস আপনারা নানা প্রতিকূলতা উপেক্ষা করেও আজকের এই সভায় যেভাবে সমত হয়েছেন, দূর থেকেও যারা কথা শুনছেন, তারা এই আহ্বানে সাড়া দেবেন। এটা কোনো দলীয় স্বার্থ, কাজে সেদিক থেকে এই স্বার্থ আদায় করবার জন্য সামনের দিনে আপনাদেরকে সংঘবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে আসতে হবে এবং আপনারা এগিয়ে আসবেন এই বিশ্বাস নিয়ে আমাকে কথা বলবার সুযোগ দিলেন। তার জন্য আপনাদের সকলের প্রতি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার দেবেন।